প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, সনাতন পদ্ধতিতে আমরা যখন পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে যাব, সবকিছু কিন্তু প্রসিডিউর সব সেম। ইলেকট্রনিক বিন্যাস সুন্দরভাবে আঁকতে হবে, ব্লকগুলো আমাদেরকে কি ভাগ করতে হবে, ঠিক আছে। পর্যায়ের ক্ষেত্রে কিন্তু কোনো কথা নাই, সর্বোচ্চ যে কোয়ান্টাম নাম্বার সেটাই হবে তার পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র গ্রুপ নির্ণয়ে একটু ঝামেলা হয়। ঝামেলাটা হয় কি নির্ণয়ে? গ্রুপ নির্ণয়ে একটু সমস্যা হয়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে কি, এস ব্লক। আর সনাতন পদ্ধতিতে গ্রুপ নির্ণয় করার জন্য এই গ্রুপগুলোকে আবার দুইটা সাব গ্রুপে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে কি এ সাব গ্রুপ, আর একটা হচ্ছে বি সাব গ্রুপ। এবং এই সাব গ্রুপে সদস্য হয় হচ্ছে তোমার পর্যায় সারণীর সবচেয়ে ভদ্র যে মৌলগুলো, তাদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস ইন পিরিয়ডিক টেবল। তারা কারা কারা? তারা হচ্ছে এস ব্লক, এবং কি ব্লক? পি ব্লক। এরা সবচেয়ে ভদ্র, ঠিক আছে। এরা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, এস ব্লক এবং পি ব্লক। এবং ওরা হচ্ছে এ সাব গ্রুপের সদস্য। এবং বি গ্রুপে থাকবে কারা কারা? বি গ্রুপে থাকবে হচ্ছে তোমার ডি ব্লক। যারা কি ব্লক? ডি ব্লক যে, সে হচ্ছে বি গ্রুপে থাকবে। আর এফ ব্লক যে, তার তো কোনো কথাই নাই। এফ ব্লকের ক্ষেত্রে তোমার, এফ ব্লকের ক্ষেত্রে একটু মনে রাখতে হয়, এফ ব্লকের স্থান হচ্ছে আধুনিক পদ্ধতিতে ছিল থার্ড গ্রুপ, এবং সনাতন পদ্ধতিতে সেটা হচ্ছে 3B গ্রুপ। এইটুকু আমাদেরকে মোটামুটি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এস ব্লকের ক্ষেত্রে, পি ব্লকের ক্ষেত্রে ডি ব্লক এবং এফ ব্লক। এস ব্লকের ক্ষেত্রে কি? এস ব্লকের ক্ষেত্রে হচ্ছে তোমার এনএস ইলেকট্রন, ঠিক আছে। পি ব্লকের ক্ষেত্রে তোমার কি আমরা জানি হচ্ছে এনএস প্লাস হচ্ছে কি এনপি ইলেকট্রন। ডি ব্লকের ক্ষেত্রে একটু ঝামেলাপূর্ণ। এ ব্লকের ক্ষেত্রে তো আমরা জানি, এ ব্লকের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে কি, হ্যাঁ তোমার, এটা কোনো দেখা দেখির কিছু নাই, 3B গ্রুপ, ঠিক আছে। আর ডি ব্লক যখন হবে, ডি ব্লকের ক্ষেত্রে তো আমরা জানি কি n-1d প্লাস হচ্ছে কি এনএস ইলেকট্রন, তাই না? এনএস ইলেকট্রন। এখন এখানে একটু ঝামেলাপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে ডি যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ না হয়, ডি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত দুটার যোগফল হবে হচ্ছে গ্রুপ নাম্বার। আর ডি যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন সে কিন্তু কি হবে না, ডি যখন পরিপূর্ণ হবে, ধরো ডি যখন পরিপূর্ণ হবে বা ডি 10টা ইলেকট্রন থাকবে, তখন এই 10টা ডি ইলেকট্রন যখন থাকে, তখন কিন্তু এটা, দেখো, ডি ইলেকট্রন যখন তোমার ডি অরবিটাল যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন এই ডি 10 ইলেকট্রনগুলো ওটা হয়ে যায় হচ্ছে সিউডো নোবেল গ্যাস কোর ইলেকট্রনস, ঠিক আছে। আমরা জানি কি ইলেকট্রন বিন্যাস যখন আঁকি, তখন ইলেকট্রনগুলো কিন্তু দুই ধরনের পাই, একটা হচ্ছে কোর ইলেকট্রন আর একটা হচ্ছে তোমার কি ভ্যালেন্স ইলেকট্রন। তো কোর ইলেকট্রন হয়ে যাবে তখন, যখন D10 ইলেকট্রন হয়ে যাবে তখন হচ্ছে কোর ইলেকট্রন হয়ে যায়, তখন সেটা কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন আর হতে পারে না, এবং সেটা কিন্তু কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করতে পারে না। যার কারণে তখন কিন্তু ডিটা বাদ দিয়ে আমাকে কি করতে হবে, ডিটা বাদ দিয়ে আমাকে কিন্তু গ্রুপ নির্ণয় করতে হবে। আমরা এক্সাম্পল করলেই ক্লিয়ার হবে বিষয়টা। দেখি আমরা এক্সাম্পল করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটা এক্সাম্পল আমি নিয়েছি। এর মধ্যে এক নম্বর হচ্ছে মোলিবডেনাম 42। এটা দেখো, আমরা পর্যায়ে যখন নির্ণয় করবো, পর্যায়ে তো সহজ, পর্যায়ে কত হবে? সর্বোচ্চ যে কোয়ান্টাম নাম্বার, তাই না? তাহলে এটা পর্যায়ে গেল হচ্ছে, তাহলে তোমার পর্যায় বা পিরিয়ড কত হবে?
পিরিয়ড হবে সর্বোচ্চ যেটা, সেম নিয়ম, এটা হচ্ছে ফিফথ। এবং গ্রুপটা কত হবে? গ্রুপের জন্য আমাকে প্রথমে কি করতে হবে? ব্লক দেখতে হবে, তাই না? এটা কি ব্লক? লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, কাজে ডি ব্লক। ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ডি ব্লকের ক্ষেত্রে আমরা দেখলাম যে এনতম শেলে এনএস ইলেকট্রন যেটা থাকে সেটাকে বলা হচ্ছে তোমার কি? আলটিমেট শেল। এবং n-1 ডি যেটা, সেটাকে বলা হচ্ছে পেনাল্টিমেট শেল। তাহলে আলটিমেট শেল এবং পেনাল্টিমেট শেল দুটার যোগফল কিন্তু হবে তোমার গ্রুপ নাম্বার, তাই না? তাহলে এটা কত হবে? 5 যোগ 1 ইকুয়ালস টু কত? 6। এখন এই 6টা হবে রোমান সংখ্যায়। কি সংখ্যায় হবে? রোমান সংখ্যায় হবে। তাহলে এটা 6কে কিভাবে লেখা যায়? 6 লিখতে হবে। এবং যেহেতু এটা ডি ব্লক হওয়ার কারণে এটা কি হবে? এখানে বলবে হচ্ছে বি বলবে, ঠিক আছে? কাজেই মলিবডিনাম হবে কি? এটার পরিচয় হচ্ছে তোমার ফিফথ পিরিয়ড। কাজেই এটা হবে হচ্ছে কি? ফিফথ পিরিয়ড। এবং কত নম্বর? এটা হবে হচ্ছে 6 ডি ব্লক হওয়ার কারণে কি হবে? বি হবে। এটা দেখো, এটা কত হবে? এটা হচ্ছে তোমার সর্বোচ্চ কোয়ান্টাম নম্বর 5। কাজেই ফিফথ পিরিয়ড। আর এটা ডি ব্লক, কাজে অবশ্যই কি হবে? বি হবে। এবং দেখো 8 আর 1 9, এটা কত হবে? 9 বি। কি হলো? এটা কিন্তু ভুল, কারণ মেন্ডেলিফের যে তোমার পর্যায় সারণীটা ছিল সেখানে কিন্তু সর্বোচ্চ 8টা গ্রুপ ছিল। কয়টা গ্রুপ ছিল? সর্বোচ্চ 8টা গ্রুপ ছিল। যার কারণে 8-এর বেশি যখন গ্রুপ নাম্বার হয়ে যায় তখন কিন্তু সনাতন পদ্ধতিতে লেখা যায় না। এবং 8-এর ওপরে যত যাবে, 8 9 10, এরা সবাই 8 নম্বর গ্রুপের সদস্য, ঠিক আছে? কাজেই এটা কত হবে? কয় নম্বর গ্রুপ? 9 কিন্তু হবে না, এটা হবে হচ্ছে কত? 8 গ্রুপ, 8-এর সদস্য বা 8বি, ঠিক আছে? এবং এটা দেখো, যেহেতু ডি ব্লক, কাজে এটা কি হবে? 8বি। ডি ব্লক হওয়ার কারণে বি। এবার দেখো সোডিয়ামের সর্বোচ্চ কোয়ান্টাম নম্বর কত? 3, অর্থাৎ থার্ড পিরিয়ড। এবং তোমার এটা কি ব্লক? এস ব্লক। এস ব্লক মানে হচ্ছে কি? এনএস ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? একটা। সেটা রোমান 1-এ লিখতে হবে। এবং দেখো, এস ব্লক এবং পি ব্লক যখনই হবে তারা হবে এ সাব গ্রুপের সদস্য। কাজে এটা কি হবে? 1a। ক্লোরিন দেখো, সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার কত? 3। কাজে এটা হবে হচ্ছে কি? থার্ড পিরিয়ড। এটা হবে থার্ড পিরিয়ড। এবং এটা গ্রুপ কত হবে? দেখো, এটা কি ব্লক? পি ব্লক। পি ব্লক যখন হবে এনপি এনএস দুটাই যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে 5 আর 2 কত? 7। পি ব্লক, এ এস এবং পি ব্লক এরা কিন্তু রিপ্রেজেন্টেটিভ এ সাব গ্রুপের সদস্য। কাজেই 7 হবে 8 হবে। আর কয়েকটা এক্সাম্পল দেখো, ক্যালসিয়াম, কপার 29, জিঙ্ক 30 আর নিকেল 28। তাহলে ক্যালসিয়াম 20 মানে হচ্ছে কত? ক্যালসিয়ামের ঠিক আগেকার নিষ্ক্রিয় গ্যাস কি? আর্গন, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন। 3 নম্বর পর্যায়ে শেষ, 4 নম্বর থেকে শুরু হবে, তাহলে 4s2। কপার 29, তাহলে আর্গন 4s3d। 4s কত হবে? 4s2 3d 9। কিন্তু আমরা জানি কি? ফর স্টেবিলিটি 3d 9-এর চাইতে 3d 10 কিন্তু বেশি স্টেবল। যার কারণে এটা কি হবে? এখানে হবে 4s1 এবং 3d 10 এবং 4s1। জিঙ্কের ক্ষেত্রে কত হবে? জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে আর্গন, এরপর কত হবে? 4s3d।
তাহলে 30, 18 আর 2 20 আর 10 30। ঠিক আছে। আর নিকেল দেখো, নিকেল 28, তাহলে আর্গন 18 গেল। এবার 4s 3d, তাই না? 4s তাহলে কত হবে? 2, 3d কত? 3d 8। এবার দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়ামের ক্ষেত্রে পিরিয়ড সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 4, তাহলে 4 পিরিয়ড। আর গ্রুপ কি হবে? গ্রুপ কোনটা হবে? গ্রুপ হবে, যেহেতু এটা কি এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট হলে কি হবে? সাব গ্রুপ হবে হচ্ছে তোমার এ, তাই না? এবং 4s এ ইলেকট্রন আছে 2টা, যার কারণে হবে কত? 2a। কপার দেখো, কপারের ক্ষেত্রে কি হলো? পিরিয়ড কত হবে? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4, তাহলে 4 পিরিয়ড। ঠিক আছে। আর গ্রুপ দেখো, এটা কিন্তু কি ব্লক? ডি ব্লক মৌল, তাহলে ডির জন্য অবশ্যই বি হবে। আর টির ক্ষেত্রে আমরা জানি কি এনএস এবং n-1d ইলেকট্রন যোগ করতে হয়, 10 আর 1 11। আর এখানে দেখো 3d কিন্তু কি হয়ে গেছে? 3d ফুল ফিল হয়ে গেছে। যেই 3d 10 হয়ে যাবে, 3d অরবিটাল যখন ফুল হয়ে যায়, তখন সে অরবিটালটার ইলেকট্রনগুলোর নাম হয় কি? নোবেল গ্যাস কোর ইলেকট্রন। নোবেল গ্যাস কোর ইলেকট্রন, অর্থাৎ সেগুলো কোর ইলেকট্রন হিসেবে কাজ করে এবং সেটা কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে কাজ করতে পারে না, যার কারণে 3d 10 ইলেকট্রনকে বাদ দিতে হবে। তাহলে কত হবে? একটা ইলেকট্রন, তাহলে কত হবে? 1b। জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে পিরিয়ড কি হবে? জিঙ্কের ক্ষেত্রে পিরিয়ড কত? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 4, তাহলে 4 পিরিয়ড, তাই না? আর গ্রুপ কত হবে? গ্রুপ হবে হচ্ছে, দেখো যেহেতু ডি ব্লক মৌল, অবশ্যই বি সাব গ্রুপ হবে। এবং দেখো 3d কিন্তু কি হয়ে গেছে? ফুলফিলড। 3d 10 ইলেকট্রন যখন হয়ে যাবে, তখন 3d 10 ইলেকট্রন যখন হবে, তখন সেটার নাম হবে কি? নোবেল গ্যাস কোর ইলেকট্রন। কোর ইলেকট্রন হিসেবে কাজ করবে, সেটা কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে কাজ করতে পারে না, যার কারণে এটা কত হবে? এটা বাদ দিয়ে কত? 2, তাহলে 2b। এবার নিকেল দেখো, নিকেলের ক্ষেত্রে পিরিয়ড সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 4, তাহলে 4 পিরিয়ড। এবং গ্রুপ কত হবে? দেখো গ্রুপ হচ্ছে তোমার, এটা গ্রুপ হচ্ছে তোমার, দেখো 3d 8 আছে, মানে ডি অরবিটাল কিন্তু পরিপূর্ণ হয়নি, যার কারণে এটা কিন্তু কোর ইলেকট্রন হবে না। তাহলে দুইটা মিলে যোগফল হবে, তাই না? দুটা মিলে যোগফল হলে কত হবে? তোমার 10b হওয়ার কথা, 10b হওয়ার কথা। কিন্তু মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল ওল্ড কনভেনশনে, সেক্ষেত্রে কিন্তু রোমান সংখ্যায় ছিল গ্রুপ নাম্বার, এবং সেখানে 8টা গ্রুপ ছিল সর্বোচ্চ, কাজেই 10b হতে পারে না। এবং এটা হবে হচ্ছে 10b না হয়ে 8 থেকে যত উপরে যাবে, 8 9 10, এরা সবাই কোন গ্রুপের সদস্য? এরা সবাই কিন্তু 8b গ্রুপের সদস্য। তাহলে এটা হবে তোমার 8, যেহেতু ডি ব্লক, কাজেই 8b। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে কিভাবে পর্যায় সারণীতে মৌলসমূহ কে শনাক্তকরণ করা যায়। আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।